নজরুল 42 বছর বয়সে 43 বছর বয়সে যখন তার নির্বাক হয়ে গিয়েছিলেন, আর কথা বলতে পারতেন না, লেখালেখি করেন, 34 বছর হলো নীরব ছিলেন। সাহিত্যের আসলে একটি সময় থাকে, সেই সময়টি হলো তারুণ্যের যে সময়। এবং আমাদের এই কুয়াশা মাহমুদ ভাইকে দেখতে পাচ্ছি, তিনি যথেষ্ট রকম আগের মতো সুস্থ নেই, আমাদের বয়স হয়ে যাচ্ছে, যা নজরুলের বয়সকে অতিক্রম করে ফেলেছে। যে বয়সের একটি স্পর্ধা থাকে, সেই স্পর্ধাকে নজরুল আসলে 43 বছর বয়সে 1942 সালের 9 জুলাই তিনি রেডিওতে মূলত কয়েকটি অনুষ্ঠান হারামে একটি অনুষ্ঠান করার সময় তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ঠিক তার আগের বছরে তিনি মূলত রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে মৃত্যু দিনকে উপলক্ষ করে 7 আগস্ট কবিতা পড়তে যে সেখানেও ফেল হয়ে গিয়েছে। অর্থাৎ নজরুলের যে অসুস্থতা তৈরি হয়েছিল এবং নজরুলকে নিয়ে যে আমরা যে কথা বলি বা বলতে চাই, তার একটি বড় বিষয় হলো তার তারুণ্য এবং তার বিদ্রোহী সত্তা। সেটি খুব জরুরি প্রসঙ্গ। আসলে আমরা নজরুলকে নিয়ে কেন আয়োজন করব, এবং নজরুলের আয়োজনটি বাংলা সাহিত্য, 1000 বছরের বাংলা সাহিত্য, সেখানে নজরুল একটি অনিবার্য দিবসে পরিণত করেছে। বাংলা সাহিত্যে যদি আধুনিক বাংলা সাহিত্য বলি আমরা 200 বছরের বা 200 বছরের কিছু বেশি, মাইকেল থেকেই যদি আমরা বলি যে বাংলা কবিতা, তারপরে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, রবীন্দ্রনাথ এবং নজরুল আমাদের একটি জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এই জাতীয় উৎসবটি কেন পরিণত হয়েছে সেটি কিন্তু আমাদের ভাবার প্রশ্ন, যে আমরা নজরুলকে কিভাবে গ্রহণ করেছি বা নজরুলকে আমাদের আসলে বিবেচনাটা, এই বিবেচনাটি আসলে আমাদের সামনে প্রতি মুহূর্তে আসতে পারে এই জন্য যে আমরা নজরুল নজরুল যে সাহিত্য রচনা, আমরা কি সেই সাহিত্য এখন পাঠ করি বা পাঠ করা উচিত, বা পাঠ কি আমাদের এখনো তার প্রয়োজনীয়তা কিভাবে আছে, সেই সব প্রশ্নগুলো থাকে। কেন থাকে? যে নজরুলের একটি চেতনা আছে, নজরুলের দর্শনেরও না। নজরুল যে কারণে যে সময় আবির্ভূত হয়েছিল, তখন আমরা জানি যে সেই সময় ইংরেজরা, ব্রিটিশ এদের শাসন, এবং ব্রিটিশ প্রায় 150 বছর শাসন করার পরে নজরুলের জন্ম হয়েছে। আমরা জানি সেটা 1899 সাল, কখনো হতে পারে 1898 সালও হতে পারে, সেটি কিছু এসে যায়। কেননা যে নজরুলের জন্মসাল আমাদের জন্মের মতো বাঙালি মুসলমানের যে খুবই দরিদ্র পীড়িত যে জীবন, সেই জীবনের মধ্যে দিয়ে একজন কবিকে পাওয়ার যে আকাঙ্ক্ষা বাঙালি মুসলমানের ছিল, বিশেষ করে পূর্ববঙ্গের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, তারা একজন প্রতিনিধি চাচ্ছে। সেই প্রতিনিধি হতে পারে, সেই প্রতিনিধি নজরুলকে আমরা প্রথম প্রতিনিধি পেয়েছি। এবং এই প্রতিনিধি হওয়ার প্রসঙ্গে অনেক আধুনিক, বিশেষ করে আধুনিক বাংলা কবিতায় নজরুলের আগে বাঙালি মুসলমানের আসলে কোন অংশীদারিত্ব ছিল না। সেই অর্থ আমরা যদি বলছি যে নজরুল জেল খেটেছিলেন, নজরুলের আগেও কিন্তু কবিতা জেল খেটেছিলেন। এমনকি নজরুল তাকে পিতা বলেছে। আমরা জানি তার নাম ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি যখন অনর্ঘ লিখলেন 1909 সালে, তখনই তা ব্রিটিশ সরকার বা ব্রিটিশ পুলিশ তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। তিনি প্রায় বছর 2 পালিয়েও তারপরে 1911 সালে ওই সুপ্রিম কোর্ট যে আদালত, যেখানে নজরুলকেও একই জজ, যিনি নিজেও একজন ব্রিটিশ কবি ছিলেন, এবং সেই কবি তিনি তাকেও জেল দিয়েছিলেন। আমরা জানি যে আমরা আগে শুনেছি যে কোন কবিতার জন্য তাকে জেলে দিয়েছিল। সেই কবিতার নাম হলো আনন্দময়ের আগমন। এই আনন্দময়ের আগমনে কবিতাটি লেখা হয়েছিল, সেটিও এর একটি ইতিহাস আছে। আমরা জানেন যে আনন্দবাজারের জন্য কিন্তু কবিতাটি লেখা হয়েছিল। শুরুতে আনন্দবাজারের জন্য লেখা হয়েছিল,
এবং মৃণাল কান্তি ঘোষ আনন্দবাজারের একজন সম্পাদক। ওই বছরই আনন্দবাজার বেরিয়েছে। তো নজরুল একটি শর্তে বলা হলো যে এই আগে এই মায়ের আগমনে কবিতা লেখা তো, তখন নজরুল এই কবিতা লিখলেন আনন্দের আগমনে। এবং এই কবিতার মধ্যে এমন সব বিষয় আছে রয়েছে যেখানে নজরুল বলছেন যে গান্ধীকে নিয়ে বলছে অহিংস বল নাকি নাকি, মানে এই অহিংস বল মাদিগুলি কর্মা কর্মা পুরুষ রক্ত দেমা রক্ত দেখা, এই রক্ত দেখা এবং রক্ত যে আকাঙ্ক্ষা নজরুল নিয়ে এসেছিলেন সেটি দ্বারা নজরুলকে আসলে একটি আলোচনার মধ্যে আনতে হয়। তার কারণ হলো অনেকেই আমাদের বলেন যে নজরুল কি আসলে যদি আমরা নজরুলকে বিদ্রোহী কবি বলি তাহলে নজরুলকে মূলত বিদ্রোহী কবিতা লিখে রেখেছেন। তো এখন এই প্রশ্নটি আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকেই মনে করেন যে বিদ্রোহী হলো একটি বড় সত্তা নয়, সত্তা হলো আরো অন্য প্রেম বা অন্য যেমন ওরা যেসব কবিতা লেখেন দেশাত্মবোধ প্রেম এইসব কবিতা। কিন্তু আসলে বিদ্রোহী হলো একজন পরাধীন মানুষের জন্য বিদ্রোহী হলো সর্বাধিক বড় সত্তা। যেমন আমরা জানি যে নজরুল যখন 1920 সালের পরে বাংলা কবিতায় ব্যাপকভাবে আবির্ভূত হলেন এবং 30 সালের মধ্যে প্রায় 10 বছরের মধ্যেই সকল কবিতা তিনি রচনা করলেন। কিন্তু আমরা উত্তর উপনিবেশিক যে সাহিত্য তত্ত্বের কথা জানি সেটি কিন্তু এসেছে মূলত 60-এর দশকে এসে। সেখানে একজন উত্তর উপনিবেশিক যেমন ফ্রান্স ফালো নামে একজন ফরাসি উত্তর উপনিবেশিক দার্শনিক, যিনি নিজে তার ফরাসি উপনিবেশের অধীনে ছিলেন, তিনি বলছেন যে একজন উপনিবেশিত মানুষের সবচেয়ে বড় অর্জন হলো তিনি উপনিবেশিত বা উপনিবেশ যারা স্থাপন করেছে করোনাইজারদের গুলি করে মারার মাধ্যমে প্রথমে আসলে তার মাটির স্বাদ পায়। অর্থাৎ একজন পরাধীন মানুষ কিভাবে তারা কবিতা রচনা করতে পারে। পরাধীন মানুষের জন্য কিন্তু কবিতা রচনা একটি বিলাসিতা, তাদের আগে দরকার তার স্বাধীনতা। এই স্বাধীনতার প্রসঙ্গটি নজরুলের কাছে আসলে প্রধান ব্যাপার। আমরা আজকে জানি যে নজরুল যখন প্রথম যে রচনা শুরু করলেন, বিশেষ করে পর্বন থেকে ফিরে আসলেন 1920 সালে, যখন এসে বিশেষ করে মুজফ্ফর আহমেদের ওখানে বাংলা সাহিত্য বাঙালি মুসলিম সাহিত্য পরিষদের সাহিত্য তিনি যখন থাকা শুরু করলেন, সেখানে মুজফ্ফর আহমেদ, আব্দুল বদুর, আফজালুল হক, এমনকি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থাকছেন। তো একটি বড় তিনি সঙ্গ পেলেন। সঙ্গ পেয়ে তার যে লেখা পড়ার যে জায়গাগুলি যে ঘাটতি ছিল সেই ঘাটতিকেও তিনি এখানে পূরণ করলেন। বিশেষ করে মুজফ্ফর আহমেদের সেই বছরেই কিন্তু কেবলই কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম হচ্ছে, তাও সেটা ভারতে নয়, কিন্তু তাও সেটা জন্ম হচ্ছে হলো সম্ভবত উজবেকিস্তান বা তাজিকিস্তানে এমএন রায়, এবং ভারতে এসে পশ্চিমবঙ্গে এসে মুজফ্ফর আহমেদের মতো একজন মানুষ তিনি এই ভারতীয় কমিউনিস্ট পার্টি, এই কমিউনিস্ট পার্টির প্রয়োজনীয়তা কেন ছিল তখনকার এই বিষয়গুলি ছিল হতো যে সামগ্রিক নজরুল কিভাবে তৈরি হয়েছিল। নজরুল যেমন কমিউনিস্ট পার্টির আগে একজন ইসলামী নজরুল ছিলেন, যখন তিনি আসলেন কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসলেন তখন তিনি ইসলামের সাম্যের একজন কবি হয়ে দাঁড়ালেন। তিনি যখন এই পর্যায়ক্রমিক ভাবে নানা আন্দোলন এবং তিনি কংগ্রেসের সঙ্গে, তিনি মুসলিম লীগের সঙ্গে, তিনি নানা মানে ওই সময় যখন হলো বিশেষ করে অহিংস আন্দোলন শুরু হয়েছে, সেই সব আন্দোলন সময় নজরুলের যে কর্মকাণ্ড তাকে একটি পূর্ণাঙ্গ নজরুলে রূপান্তরিত করেছে। এবং এই পূর্ণাঙ্গ রূপান্তরিত করতে গিয়ে যে ঘটনাগুলি ঘটেছে, যে আমরা একজন পূর্ণাঙ্গ নজরুলকে কিভাবে দেখবো, যেমন ধরুন নজরুলের জীবনী রচনার ক্ষেত্রে, যেহেতু আমি নজরুলের জীবনেও এক ধরনের রচনা করেছি, বিশেষ করে তুমি শুনিতে চেয়েও না এই উপন্যাসটি যদি আপনারা পাঠ করেন তাহলে দেখবেন যে আমি এখানে একটি চেষ্টা করেছি যে নজরুলের একটি ভালো জীবনেও যাতে এখানে তৈরি হতে পারে। আমরা প্রায় জানি যে নজরুলের
জীবনই কেন আসলে রচনা করা সম্ভব হয় না। কারণ আপনি যখনই কথা বলবেন তখন কেউ বলবে যে নজরুল অনেক ধনী মানুষের সন্তান ছিলেন, নজরুলের পরিবারের একটি পরিচয় ছিল। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে একজন মানুষ তার 8 বছর বয়সে 8-9 বছর বয়সে তিনি মুক্ত হয়ে শিক্ষকতা করছেন। আবার পাশাপাশি লেখক গানে যাচ্ছেন, নিজের কোনো থাকার জায়গা নাই, তার পিতা নেই, তারপরে তিনি বিভিন্ন জায়গায় লজিং থাকছেন বা জায়গায় থাকছেন, অন্য বাড়ি কাজ করছেন। তাহলে এইরকম একটি অবস্থার মধ্যে আসলে একটি যে সংকট তৈরি হয়, সেই সংকটটি হলো যখন আমরা নজরুলকে তৈরি করতে চাই, তখন নজরুল অধিকাংশ সময়ই হলো আমাদের নিজস্ব যে চিন্তার পরিপ্রেক্ষিতে আমরা নজরুলকে তৈরি করে ফেলি। হ্যাঁ, অবশ্যই নজরুল একটি বৈষ্ণব অনেক বড় একটি পরিবার থেকে, বনেদি একটি পরিবার থেকে এসেছিলেন এবং তিনি আমরা জানি যে সেই বিশেষ করে বিহারের মানে সেই কাজী পরিবার, তার পিতা খেজরতুল্লাহ বা আলী হোসেন, এই তিনারা অনেক বড় বড় লোকজন তার পরিবারে ছিলেন। কিন্তু ওখানে যখন ব্রিটিশ আসার পরে একটি যে সংঘাত তৈরি হলো, বাঙালি বা এই দেশের মানুষ এবং ব্রিটিশদের মধ্যে আগের অংশটা থাকতে পারলো না, তখন তারা চলে এসে ঠিক বিহার বা ঝাড়খণ্ডেরই একেবারে প্রান্ত যে চুরুলিয়া গ্রামটি কিন্তু প্রায় বিহারের কাছাকাছি, সেটা হলো তিনি প্রায় বলা চলে বিহারি হতে হতে বাঙালি হয়ে গিয়েছিলেন নজরুল। এটা বলা চলে যে তিনি হয়তো মানে না হলে আমরা একটা বিহারি দেখতে না হয়তো নজরুল বিহারি হতে পারতেন। তো যাই হোক, আমার কথা যে নজরুল যখন আসতেন তখন এই নজরুলের বাবা একদিনে মানে মহানন্দ আশ্রমে একজন জোয়ারির কাছে তিনি ওই পাশা খেলে, মানে সেই আপনার মহাভারতের যুধিষ্ঠির পাশা খেলে যেমন সব হারিয়ে ফেলেন, তিনি একদিন তার 70 বিঘা জমি হারিয়ে ফেলতেন। তো এই সঙ্গে তিনি এই তার পিতা খুব দ্রুতই মারা গেলেন এবং মারা যাওয়ার পরে নজরুলের উপরেই বলা চলে এই ভার চলে আসলো বাড়ি। তার বড় ভাই ছিল একজন, সেই বড় ভাইয়ের নাম হলো সাহেবজান, কাজী সাহেবজান, এবং সাহেবজানের পরে 4 ভাই মারা গিয়েছিলেন। তারপরে নজরুল আমরা জানি এই কারণে দুটো মিয়া বলে, কেউ একজন বলে গেছেন যে তাকে তারা কাকা বলা হয়। তারা মন্দির থেকে মানে অনেকেই বলে যে তার মানবকৃত হয়েছিল। এইটা একটা খুব বোঝার ব্যাপার, কারণ নজরুল কিন্তু এককভাবে তার নির্মিতিটা শুধু বাঙালি মুসলমানের দাবির উপরে নির্ভর করে না। বাঙালি এই অঞ্চলের যতগুলি ধর্ম গোষ্ঠী জাত চিন্তা আছে সকল কিছুর সঙ্গে নজরুলের কিন্তু একটা উত্তরাধিকার তৈরি করেছিল। এবং এগুলি খুবই খুবই আশ্চর্যের বিষয় যে নজরুল যখন ধরুন জন্মকালে আমরা জানি যে তিনি এক সময় চলে আসলেন লেটো গানে আসার পিছনে তার একটু বড় কারণ ছিল তার চাচা বদলে করিম। আমরা জানি যে বদলে করিম হলো একজন ফার্সি কবি উকিল, তিনি ফার্সি জানতেন ভালো, তিনি তার কাছে ফার্সি শিখেছিলেন। নজরুলের পিতা বেঁচে থাকতে নজরুল কিন্তু ইংলিশ মিডিয়াম একটি কিন্ডার গার্ডেনও ভর্তি হয়েছিলেন। অর্থাৎ এই এবং একই সঙ্গে শিক্ষক যে ছাত্র শিক্ষক হয় সেই ছাত্রের মধ্যে যথেষ্ট রকম চেতনা পড়াশোনার গভীরতা তৈরি হয়। নজরুলের সেটা হয়েছিল। কিন্তু নজরুল কিভাবে এসে আমরা জানি না যে ক্লাস 6-এ তিনি মাতৃগুণে এসে ভর্তি হলেন। মাতৃগুণ নবীনচন্দ্র ইনস্টিটিউট, সেটা হলো চুরুলিয়া থেকে প্রায় 100 মাইল দূরে। এই 100 মাইল দূরে কিভাবে যার পিতা নেই। তারপরে এখানে আমার উপন্যাসটি যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এখানে কিছু আমি মিসিং লিঙ্ক তৈরি করার চেষ্টা করেছি। বা সেতুগুলি আপনারা তো জানি যে একটা সেতু দরকার, কিভাবে নজরুল এই সেতুটা নির্মাণ করতেন। তারপরে আমরা সবাই জানি যে নজরুল রুটির দোকানের যে কাজ করতেন, বললাম যে ওই মাধ্যম থেকে তিনি চলে আসতেন 1 বছর মাধ্যম নবীনচন্দ্র ইনস্টিটিউটে পরে তিনি এসে আসানসোলে স্কুলে ভর্তি হলেন। হওয়ার পরে তিনি রুটির দোকানে কাজ করছেন। এই যে একটা মিসিং একটা ব্যাপার আছে, আপনারা খেয়াল করবেন যে নজরুলকে বলা হচ্ছে যে নজরুল এই রুটির দোকানে কাজ করে রাতে ক্লান্ত হয়ে রফিকুল্লাহ নামে এক কাজে রফিকুল্লাহ নামে এক দারোগা বাড়ির নিচতলায় শুয়ে থাকতেন। এটা কিন্তু সারা আমাদের সকল নজরুল গবেষকগণ
প্রায় লিখেছেন, ছোট বড় সবার। কিন্তু একবারও কিন্তু আমরা কেউ এই চিন্তা করি নাই যে কিভাবে একটা এই 14-15 বছরের একটা ছেলে, তিনি কিভাবে মুদির দোকানে কাজ করে রাতের বেলা দারোগার বাড়িতে নিচে শুয়ে থাকেন। তার একটা মিসিং কিন্তু আছে, কিন্তু মিসিংটা কিন্তু রয়ে গেছে। আসলে তিনি দারোগার বাড়িতে আসলে এইভাবে শুয়ে থাকতেন না। তার ভাই, দারোগার ভাই হলো কাজী আবুল হোসেন, নজরুলের সঙ্গেই লেখাপড়া করতেন। এবং এইটি আবার একটি বইও আছে, বইটি লিখেছেন তারই ভাতিজা কাজী তালেবুর রহমান। তালেবুর রহমান নিজেও ক্লাস 2-তে পড়তেন এবং তিনি চলে গিয়েছেন আসানসোলে থাকতেন, এবং আসানসোলে আবুল হোসেনের সঙ্গে নজরুল পড়াশোনা করতেন। তাহলে লক্ষ্য করেন, তাহলে এত নজরুল গবেষক কিভাবে এইটি যিনি নজরুল আবুল হোসেনের সঙ্গে পড়াশোনা করতেন, এবং আবুল হোসেন অঙ্কে ফেল করে ক্লাস 6-7 রয়ে গেলেন। আর নজরুল ফিস দিতে না পেরে তিনি আর পরের ক্লাসে উঠতে পারলেন না, যেতে পারলেন না। তখন তিনি মুদির দোকানে গেলেন এবং তালিবুর রহমান লিখেছেন। এবং তখন এর মধ্যে আসানসোল থানা থেকে রফিকুল্লাহ, দারোগা রফিকুল্লাহ বলতে কেতুপুর থানায় চলে গেলেন পাশে। সুতরাং তার স্ত্রীকে তিনি আবার পাঠিয়ে দিলেন। তখন তাকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি যদি আমাদের সঙ্গে ময়মনসিংহ, দুর্গামপুর বা ত্রিশালে আসো, তাহলে আমাদের ওই আবুল হোসেনকে এবং তালেবুর রহমানকে লেখাপড়াও শেখাতে পারবা, এবং পাশাপাশি তোমার পড়াশোনাটাও পারবা। তাহলে একটি লিঙ্ক রয়ে গিয়েছে। এই লিঙ্কটা কিন্তু হলো একদমই হলো মানে খুব লিখিত এবং প্রমাণ। কিন্তু নজরুল গবেষকরা খুব বেশি একটা এইটি খুব মানে বলছে না, কেউ কেন যেন বলছে না, আমার থেকে আমি বুঝতে পারিনি। তার কারণ হলো নজরুল গবেষণার সঙ্গে আমার কিছু যুক্ততা তৈরি হয়ে গেছিল খুব জীবনের মানে শুরু থেকেই বলা চলে। যখন আমি ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তখন আমি 4 জন নজরুল চেয়ার 4টে পাবলিক ইউনিভার্সিটির 1989 সালে আমি তাদের সাক্ষাৎকার গ্রহণ করেছিলাম। আপনাদের এটিও একটি তথ্যের ব্যাপার, অনেকেই হয়তো এটা জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার ছিলেন রফিকুল ইসলাম, আমার সরাসরি শিক্ষক ছিলেন। চিটাগং বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার ছিলেন কবি আলাউদ্দিন আল আজাদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার ছিলেন কাজী আব্দুল মান্নান, ডক্টর কাজী আব্দুল মান্নান। আর এই আপনার জাহাঙ্গীরনগরের নজরুল চেয়ার ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল কায়ুম। এই 4 জন নজরুল গবেষকের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং যা দৈনিক বাংলায় 89 সালে এই সাক্ষাৎকারগুলি প্রকাশিত হয়েছিল। এবং এর পিছনেও একটা কারণ আছে, যে জাতীয় কবির যে কথা বলা হচ্ছে, সেই জাতীয় কবি নিয়ে তখন এরশাদের সময় এরশাদে একটি জাতীয় কবির ব্যাপারে প্রথম মানে সরকারি ভাবে এই কথাবার্তাগুলি কিন্তু সামনে নিয়ে আসা হতে হলো। তাকে জাতীয় কবির কথা বলা হলো। জাতীয় কবি বললেই আমরা যেন সবসময় এটিকে খুব পজিটিভ নিয়ে নজরুলের জন্য নিতে পারি না, বা নিতে হবেই এমন কোনো কারণ নাই। যেমন এরশাদ কি করতেন, এরশাদ হলো জনগণের যে আবেগটাকে সর্বদাই তিনি ব্যবহার করতে চাইতেন। এটাই হলো স্বৈর শাসকদের, ফ্যাসিবাদী শাসকদের এই যে একটি মূল লক্ষ্য, বা বিদেশি শাসকদের মূল লক্ষ্য, যে আপনার যে মানে সামগ্রিক যে মানে জাতীয় যে দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে কাজে লাগানো। তার কারণ হলো, কেননা যে নজরুলকে এই ভালোবাসার জায়গা, তখন এই পক্ষ বিপক্ষে নানা রকম একটা বিতর্ক তৈরি হলো। সম্ভবত মুন্তাসির মামুন, তারা তো একটু বাঁকা ভাবে সবকিছুকে দেখার তাদেরও অভ্যাস আছে। তো তার তিনি একটা লেখা লিখলেন। এই লেখাটা যে নজরুল জাতীয় কবি কেন নজরুলকে, বা এটা তখন আমি তখন তো যথেষ্ট রকম তরুণ একটি বড় ধরনের লেখা লিখলাম। লিখে আমি এই লেখা নিয়ে নানা নজরুল গবেষকদের কাছে দিতে, বিশেষ করে শাহাবুদ্দিন আহমেদ তখন চাকরি করতেন, আপনাদের মনে থাকার কথা, ইসলামী ফাউন্ডেশনে চাকরি করতেন। আমি গিয়ে তার কাছে বসে পাঠালাম যে এই লেখাটি তাকে শোনাবো। তারপরে যে তাকে লেখাটি শোনালাম, তিনি বললেন যে লেখা তো খুবই ভালো হয়েছে, এবং নজরুল বিদ্রোহের মতোই হয়েছে, কিন্তু লেখাটি ছাপা কোথায়? তো যাই হোক, একটি জায়গায় ছাপা হওয়ার পরে এই আমার তোপ পড়ে গেল নজরুল গবেষকদের মধ্যে, বিশেষ করে মাহফুজুল্লাহ, যিনি প্রথম কবি মোহাম্মদ মাহফুজুল্লাহ, যিনি জুলেখার মন নামে
একটি কাব্যগ্রন্থ লিখে খুবই বিখ্যাত হয়েছিলেন। এবং আল মাহমুদ এবং তিনি একই 1936 সালে জন্মগ্রহণ করলেও পরস্পর আল মাহমুদ কিন্তু তাকে গুরু বলতেন বা উস্তাদ হিসাবে বলতেন। তো তিনি প্রথম নজরুল ইনস্টিটিউট কিন্তু নির্মাণ করেন এই মোহাম্মদ মাহমুদুল্লাহ। তো মোহাম্মদ মাহমুদুল্লাহ আমাকে খবর দিলেন যে আমাকে দেখতে চান। তো আমি এই প্রথম নজরুলকে নিয়ে এই যাত্রা শুরু হলো এবং নজরুল গবেষণার যে কাজটি প্রথম আমরা নজরুল ইনস্টিটিউটে এসে 1994-95 সালে একটি কীর্তির অধীনে নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র এই শিরোনামে একটি গবেষণা গ্রন্থ প্রথম প্রকাশিত। এখন প্রশ্ন হলো যে এই নজরুলের যে এই নজরুলকে আমরা কেন পেতে চাই, এই প্রসঙ্গটাই আসলে খুব জরুরি। অর্থাৎ নজরুলের দাবি সবার কাছে আছে, সবার কাছে। কার কাছে নাই? মানে স্বৈরাচারের কাছে আছে, সংঘের কাছে আছে, ফ্যাসিবাদের কাছে আছে, মোল্লার কাছে আছে, হিন্দুর কাছে আছে, কিন্তু আছে সব নজরুল। কি নজরুল? খণ্ডিত নজরুল। লক্ষ্য করুন যে একটা পূর্ণাঙ্গ নজরুল চর্চা খুব সহজ বিষয় নয়। এবং আপনি যত দাবি করেন না কেন, আমাদের অনেক দেখবেন অনেক স্কলাররা বই বের করে করে দেখাতে চেষ্টা করেন যে বুদ্ধদেব বসু কিভাবে নজরুলকে ছোট করেছিলেন। লক্ষ্য করেন কবেকার বুদ্ধদেব বসু কে? তারা ভুলে যান, তারা নিজেদের অনেক পণ্ডিত দাবি করেন, কিন্তু তিনি এটি বলছেন না যে 1944 সালে নজরুলকে নিয়ে তিনি প্রথম পত্রিকা সেই কবিতা পত্রের সংখ্যা করছেন। এটি কিন্তু খুবই ছোট ব্যাপার না। তার স্ত্রী, তিনি তাকে বিয়ে করেছিলেন, তিনি তার ছাত্রী ছিলেন, প্রতিভা বসু তার ছাত্রী ছিলেন, লক্ষ্য করতে হবে। এবং তিনি প্রথম গানের সংকলন করেন, 1800 গান তিনি প্রথম এই সংকলন করেন। আজকে যেমন আমরা নজরুলের সঙ্গীত না বললে যত রকম কষ্ট পাই, কিন্তু নজরুল একসময় তো গীতিও ছিল না, আধুনিক গান হিসাবে গাওয়া হতো, যেখানে গানের শিল্পীরা আছেন। তাহলে বুঝতে হবে যে সকল কিছু একটি পর্যায়ের মধ্য দিয়ে যায়, পর্যায়ের মধ্যে দিয়ে। এখানে মানবেন্দ্রের কথা বলতেছে, মানবেন্দ্র নিজে বলেছেন যে আমি যখন আধুনিক গান গেয়ে চূড়ায় পৌঁছে গিয়েছি, তখন আমি আবার যখন নজরুল গীতি বা নজরুল সঙ্গীত গাইতে আসলাম, তখন আমার এই মঞ্চের উপরে জুতা মেরেছে, স্যান্ডেল মেরেছে এবং বলেছেন না খেয়ে থাকতে হবে, এবং এই মানে নজরুলের গান গাওয়ার জন্য। সুতরাং আজকে নজরুলের গান গাওয়া, নজরুলকে কিন্তু মানবেন্দ্র যখন খুবই ছোট ছিলেন নজরুলের কোলে বসেছেন, সেসব কথা কিন্তু মানবেন্দ্র বলেছেন, যেহেতু তারা একটি গানের পরিবারের মধ্যে দিয়ে এসেছেন। তাহলে এবং তিনি বলেছেন যে আমি নই, এক সময় সবাইকে নজরুলের গান গাইতে হবে। এবং তিনি এই দাবি করেছেন, যেমন এর মধ্যে বিমান মুখোপাধ্যায়ের কথা আসলেন, তো বিমানকে গান গাওয়ানো, বিমানকে সন্ধ্যা মুখোপাধ্যায় বিমানকে খবর দিলেন যে তাকে গান শেখানোর জন্য। তো বললো যে তুমি কি নিয়ে গান শেখাও? আমার তো মানে তার উস্তাদ জমিরুদ্দিন খান তাকে কর্কেট ট্রেনের সঙ্গে এরকম ঝনঝন না হওয়া পর্যন্ত তিনি তাকে করতেন না, তুমি এরকম ফাঁকি টাকি দিয়ে গান শোনার ছোটখাটো ছিলেন। তারপরেও তিনি বিমানের কাছে গান শিখেছিলেন। অর্থাৎ এই যে নজরুলকে আজকের জায়গায় আনার পিছনে কিন্তু সবারই একটি অবদান আছে। এই অবদানকে, আগের অবদানগুলি আপনি যদি স্বীকার করার সাহস না রাখেন, তাহলে এখনকার আপনারা অবদানের দায়িত্ব নিতে চাইবেন না। আপনি এমন করেছেন, আমি এই করেছি, আমি প্রথম লিখলাম নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র। আগে যদি লিখিত না থাকতো, আগে যদি বই লেখা না থাকতো, তাহলে কিভাবে আমরা লিখতাম? হ্যাঁ, একটি ইন্টারাকশনটা তৈরি হয়ে যায়, সেটা অনেক বিষয়। যেমন ধরুন আমাদের মহিতলাল মজুমদার, এই আজকে যে মহিতলাল মজুমদার যখন নজরুলকে নিয়ে তিনি তার পক্ষে লিখছেন, নজরুলের কবিতা নিয়ে, তখনও নজরুলের বিদ্রোহী কবিতা বের করেছে। তো তখন লিখছেন তিনি স্বাধীন আরব যুগে যুগে তোমাকে শহীদের লোক দিনের খবর খেলেছে এখানে আরব। এই যে আজকে আরবের যে সেই সংঘাতগুলি কিন্তু এখনো রয়েছে, কেবল স্বাধীন আরব প্রকাশিত হচ্ছে, কেমন আপনার তরুণী প্রকাশিত হয়েছে। এইসব কবিতা নিয়ে
মহিউদ্দিন মজুমদার লিখলেন যে নজরুল যে এই যে লা মুখে সারি গান লা সারি কাল্লা, দাড়ি মুখে সারি গান লা সারি কাল্লা, একটা পূর্ণাঙ্গ আরবি শব্দ কিভাবে তিনি একটি কবিতার মধ্যে প্রকাশ করলেন। কিন্তু একটা সময় এসে নজরুলের সঙ্গে মহিউদ্দিন মজুমদারের সম্পর্কের বিচ্ছেদ ঘটল। এই বিচ্ছেদ কেন? এই বিচ্ছেদ ঘটতে হলো মহিউদ্দিন মজুমদার কিন্তু বিদ্রোহী রচনার আগে তিনি একটি নিবন্ধ লিখেছিলেন, তার নাম আমি। এই আমিটা কিন্তু অনেকটা বিদ্রোহীর সঙ্গে কিছুটা মিল আছে। এই আমি যত রকম প্রকাশ তিনি করতে চেয়েছিলেন এবং এটা নজরুলকে শুনিয়েছিলেন। যখন এই প্রকাশে নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হলো, তখন সংগত কারণে মহিউদ্দিন মজুমদার একজন পণ্ডিত মানুষ, একজন প্রতিষ্ঠিত লেখক নজরুলকেই করেন। তিনি ভেবেছেন যে নজরুলকে যদি আমি এই কবিতা না শোনাতাম তাহলে হয়তো নজরুলের বিদ্রোহী লেখা হতো না। এই কথা তিনি জনে জনে বলতে শুরু করলেন। অর্থাৎ এটি হলো একটা সৃষ্টিশীলতার একটা বেদনাও থাকে। তো বা তার তরুণ যখন একজন মানে কবি সামনে চলে আসছে, সবাই তো রবীন্দ্রনাথের মতো মানে কেননা রবীন্দ্রনাথ এটা পারতেন কেন, অন্যদের পারতেন না, যেহেতু নোবেল পেয়ে গিয়েছিলেন বলে নজরুলকে হয়তো তিনি তার পক্ষ অবলম্বন করতে পেরেছিলেন। তখন তিনি নানা জায়গায় বলতে শুরু করলেন। এটা নিয়ে নজরুল শনিবারের চিঠির কথা আপনারা জানেন, শনিবারের চিঠিতে যখন এই বিষয়গুলিতে আসলো, তখন তাহলে নজরুলকে আমরা দেখতে চাচ্ছি কোন জায়গা থেকে? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নজরুলকে যদি আমরা তার বিদ্রোহী সত্তাকে যদি আমরা একটু অবদমিত করি বা একটু কমিয়ে ফেলি, তাহলে আমরা ধরুন যে যদি তিনি বিদ্রোহী কবিতা না লিখতেন, তিনি যদি খালেদ কবিতা না লিখতেন, তিনি যদি ধূমকেতু না লিখতেন, কামাল পাশা না লিখতেন, তাহলে কি নজরুলকে আমরা নজরুল হিসাবে পেতাম? বা নজরুলকে আজকে আমরা যে জায়গায় এসে আমাদের জাতির কণ্ঠস্বর হয়েছে, শুধু কণ্ঠস্বর হয়নি, একটা মিথিক্যাল চরিত্রে রূপ নিয়েছে, মানে একটা মিথ, একটা জলজান্ত মিথ, এমন মিথ যে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেই অধিকার শুধু আমার একার নাই। যে কোনোদিন নজরুল বলেননি, তিনিও এসে বলবেন যে নজরুল তো হলো তেমন কবি যার কবিতা নিয়ে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন। হ্যাঁ, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমি প্রায় বলি যে এটাকে অস্বীকার করবার কোনো কারণ নাই। বা নজরুলের যে তার মানে স্ত্রী কমিলা, তাকে দিয়ে তিনি নজরুল আসলে ডিসমেন্টল হয়ে নিয়েছে, সেটাও এটা একটা সাবর্টার হিস্ট্রি। এটাকে আমরা বলি যে ও মানে নিম্ন বর্গীয় ইতিহাসের অংশ। আপনি যাদের চাপিয়ে রেখেছেন, আপনার যাদের নায়ক নেই, তাদের প্রমিথিউস নাই, সেই প্রমিথিউসের নজরুলই প্রথম সেই প্রমিথিউসের জায়গায় এসে দাঁড়াতে পারলেন। সেই দাঁড়ানোর জায়গাটা হলো তিনি সকল কিছুকে ভেঙে দিতে চাইলেন, সকল কিছুকে তিনি অস্বীকার করলেন, সকল কিছুর উপরে তিনি আমিকে তিনি প্রকাশ করলেন। সেই আমি ছড়িয়ে আছে প্রতিদিনের না খাওয়া, ভুকা, সংগ্রামী, নারী পুরুষ বৈষম্যহীনতা, রোগে সুখে দুঃখে যাদের জীবন কাটে তাদের জন্য। কিন্তু নজরুলকেও একইভাবে যেভাবে হয়তো রবীন্দ্রনাথকে ড্রয়িং রুমের কবি বানাতে পারেন যারা, তারাও চেষ্টা করেন এক শ্রেণী, যেটা নজরুলকে ড্রয়িং রুমের কবি করতে। এই ড্রয়িং রুমের কবি করার জন্য যে প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়া যতদিন থাকবে ততদিনই আসলে হলো আমাদের কবি মানে চিন্তায় হয়ে যাবে অন্য সব জায়গায়, যেখানে হলো এই ধরুন আন্দোলন যখনই আসবে তখন কি আসবে, তাহলে মানে তারা ওই লৌহ কপাট যখন কুয়াতের কাছেও ছিলেন, শেখ মুজিবের কাছেও ছিলেন, বিয়ার কাছেও ছিলেন, শেরে বাংলার কাছেও ছিলেন, এই কারার ওই লৌহ কপাট যখনই তারা শুনতেন বলছেন যে কুয়াত বলতেন যে জেলে না গেলে তো এরকম লেখা যেত না। যখনই শুনি বা মানে মানে চিত্তরঞ্জন দাস বা তারা এই কবিতাকে তাদের একটা মুক্তির উপায়, আমরা এটা দেখলাম যে 24 এটা উপায়। কিন্তু মুক্তির উপায় মানে কি? যারা মুক্তি দিল তারা কেন দখল করে নেবে? দখল করে তারাও তো একই অবস্থায় যেতে থাকবে। প্রত্যেকেই তো শাসকের একটি চরিত্র, নিজস্ব চরিত্র থাকে, কবির একটা নিজস্ব চরিত্র থাকে। সেই কবি
বেরিয়ে আসতে পারবে। যে কবি হলো কেউ তাকে বেঁধে রাখতে পারবে না, শুধু তার সময়কে যখন সে থাকবে যে রাস্তায়, যখন সে থাকবে তার প্রয়োজনে, এই কবির মতো করে আর কখনোই কোনো কবি হয়তো বা হতে পারে যে হুইটম্যান হয়তো এরকম একজন কবি, বা বর্গি এরকম একজন লেখক, এরকম হয়তো নজরুলের মতো সারা বিশ্বব্যাপী কিছু কিছু কবি সাহিত্যিক হয়তো ছড়িয়ে আছে। এই ছড়িয়ে থাকা অংশগুলিকে আমরা কখনোই সবসময় প্রতিষ্ঠানের অংশ করে অঙ্গীভূত করে দিতে পারি না, কেননা যিনি প্রতিষ্ঠানে যেতে চান তিনি তো, তার তো দরকার আসলে একটা চাকরির দরকার, তার তো প্রতিষ্ঠানে যাওয়ার দরকার, তার তো নজরুল চর্চার দরকার। এখানে যে দুইজনে 80 বছরের একজন মানে প্রবীণ বয়োবৃদ্ধ সঙ্গীত শিল্পী, আরেকজন সঙ্গীত শিল্পী আছেন বা দিয়ে আয়োজন করছেন, আপনারা বসে যে কথাগুলি শুনছেন, সেটা কি কোনো আপনাদের জন্য কোনো প্রাপ্তি আছে কিনা? প্রাপ্তি হলো নজরুল। এই যে নজরুল আমাদের সম্মানিত করছে, আমাদের আন্দোলিত করছে, এবং আমরা একত্রিত হচ্ছি, এবং আমরা আবার যখন নজরুলের কারণে আমরা যখন আবার উপরে ফেলিব মানে মহাবিশ্ব, এই বিশ্ব যখন উপরে ফেলিব বা গোলক 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 সেরিয়া, যখন আমরা খোদার আসন আরশ সেরিয়া উঠিব চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রী, তো বিশ্ববিধাত্রীও যখন ভয় পেয়ে যান এমন একটি কণ্ঠস্বর, যেমন ধরুন যখন পাকিস্তানের আমলে নজরুলকে এখানে আনার কথা বলা হতো, তখন গোলাম মুস্তফার একজন বন্ধু বলে, তিনি স্কুলে চাকরি করতেন, তখন এই কলকাতাতে তিনি যা নজরুলের সঙ্গে আড্ডা দিতেন, তিনি পাকিস্তান হওয়ার পর বললেন যে না, নজরুলের অনেক কবিতা আসলে মানে হিন্দু আমি কথাবার্তা বেশি আছে, তিনি পাকিস্তানের কিভাবে জাতীয় কবি হবে, তাকে কিছু কিছু মানে আপনার কর্তন করতে হবে। কর্তন করলে নজরুল থাকবে কেমন করে? তো নজরুলকে তো আমরা নজরুল হিসাবে রাখতে চাই, তাকে আমরা যে রাখতে চাই হলো মানে যাকে ছাড়া বাঙালি মুসলমানের ঈদ হবে না, বাঙালি মুসলমানের আন্দোলন হবে না, বাঙালি মুসলমানের রক্ত গরম হবে না, বাঙালি হিন্দুর শাক্ত পূজা হবে না, বাঙালি হিন্দুর বৈষ্ণব পূজা হবে না, যাকে না থাকলে অসাম্প্রদায়িক চেতনা তৈরি হবে না, মানব চেতনা তৈরি হবে না। এই সামগ্রিক একটি চেতনার নামই কিন্তু নজরুল। এই চেতনা আর কারণ নাই, আর সারা বিশ্বে কারণ নাই, সারা বাংলাদেশে কারণ না। তিনি একজন নেতাও বলে, কেননা তিনি তো নানা রাজনীতি করেছেন এবং লিখে রেখে গিয়েছেন। আপনার সকল সংবিধানের সকল কথা সকল ভাবে লিখে নিয়ে রেখে গিয়েছেন, এবং সকল ভাবে সবকিছুকেই আপনি তার মধ্যে ধারণ করতে পারেন। নারীকে, গরিবকে, কুলিকে, মজুরকে, কৃষককে, তিনি আপনি সব কিছুকে ধারণ করতে পারেন। এবং আবার নিজের জীবন যাপন যখন তিনি করছেন, তখন তিনি বইয়ের রয়্যালিটি বিক্রি করে গাড়ি কিনছেন, এবং তার সামনে উড়িয়া মানে দারোয়ান বাসির ফু দিতে দিতে সামনে দিয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হলো যে মানে এটি কিন্তু আমি বলছি যে বৈষম্যপূর্ণ নয় বা সংঘাতময় নয়, অর্থাৎ আপনি এইটাই তো করবেন, আপনি যখন আপনার উন্নয়নের জন্যই তো কাজটি করা। আপনি তো আর রাজাবাদ ঝাঙা, আপনি তো আর সরকার গঠন করবেন না, আপনি সরকার যারা গঠন করবেন তারা আপনার বন্টন করবে, আপনার নানাভাবে নানা পর্যায়ে নিয়ে যাবে। তো নজরুল সেটি করেছেন, এবং নজরুল সেটা করার পরে নজরুল হলো আমরা দেখেছি যে তার সারা জীবনের একটি দুঃখ কষ্ট, তিনি একটি বিস্ময়কর চরিত্র ছিলেন। সেই বিস্ময়কর চরিত্র আসলে আমরা যে আমাদের যে অনভিজ্ঞতার যে প্রশ্নগুলি থাকে একমাত্র নজরুল চরিত্রে সেটা সবাই স্বীকার করেছেন। যেমন আমি দু একটি ছোট ছোট মানে কথা বলে যাই। যেমন নজরুলের স্ত্রী যে কমিলা যখন আপনার অসুস্থ হয়ে পড়লেন, পঙ্গু হয়ে পড়লেন, তখন তাকে দেখতে আসলেন বিধান রায়, ডক্টর বিধান চন্দ্র রায় দেখতে আসলেন। তখন সেখানে জগৎ ঘটক এবং নিতাই ঘটক দুই ভাই গানের জানেন, তো তারা ওখানে ছিলেন, বিশেষ করে নিতাই ঘটক ছিলেন। তো তখন বললেন যে এই পায়ে যে বিধানচন্দ্র রায় বললেন যে কিছুদিনের মধ্যে এই অসুখটি এসে খুব পর্যন্ত আসবে এবং তারপরে মারা যাবেন, রোগী মারা যাবেন। তো তখন রোগীর পাশ থেকে জিজ্ঞাসা করা হলো থাকে যে কতদিন লাগতে পারে, তখন বললো যে বড় জোর 2 মাস। তো তখন বিধানচন্দ্র যাওয়ার পরে নিতাইকে কবি বললেন যে দেখ
আমি তোর বৌদিকে আর এই রোগকে আর উপরে উঠতে দিব না। তখন তিনি ওখানে বসে ধ্যান বা তিনি যে যোগ করতেন, তিনি যোগ করে তারপরে দেখা গেল যে তিনি আসলে, আমি তো যোগ সম্বন্ধে জানি না, আমার যোগ যারা দেখেছেন তারা জানেন যে তিনি একেবারে যেটা করে সচ্চিদানন্দ একটা সর্বোচ্চ পর্যায়ে যোগ সাধনা তিনি করতে পেরেছিলেন। এবং তিনি বললেন যে দেখ আর এই রোগ এভাবে 6 মাস গেল, তার রোগ আর উপরে উঠলো না। তো তারপরে নিতাই ঘটকের সঙ্গে দেখা হয়ে গেল ওই বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায় তো হলো কিংবদন্তি ডাক্তার, আমরা সবাই জানি, প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। তো তিনি জিজ্ঞাসা করলেন নিতাইকে, নিতাই কি ঘটনা, নজরুলের স্ত্রীর কি অবস্থা? তো বললো যে না, ওনার তো আর ওই রকমই আছে, আত্মরূপ। তখন তিনি হতাশ হয়ে বললেন যে আমাদের ডাক্তারি স্বাস্থ্য কোনো মানে তিনি একদিন বলছেন যে তিনি ওই আপনার তার একটা খুবই ঘনিষ্ঠ বন্ধু হলো নলিনীকান্ত সরকার, যিনি একজন ভালো সঙ্গীত শিল্পী। এবং তিনি নলিনীকান্ত সরকারের বাসায় তার মেয়ে, বড় মেয়ে, তিনি ওই বিয়ে কথাবার্তা হচ্ছে, পাত্রী দেখা হয়ে গেছে। নজরুল ভালো হাত দেখতে পারলাম আমি। তো নলিনীকান্ত সরকারের মেয়ের হাত দেখে একটু গম্ভীর হয়ে গেল। তো তখন বললো যে কি অবস্থা আমার হাতের? নলিনী জিজ্ঞাসা করলেন তখন মেয়ের হাতে কি দেখলেন? তো বললো যে না, ওর হাতে দিয়ে ও হচ্ছে বড় কাজ করবে। দেখা গেল সত্যি এই মেয়েরা নলিনীকান্তের বিয়ে করলেন এবং তিনি চলে গেলেন পন্ডিচেরি অরবিন্দ আশ্রমে, তিনি সাধিকা হয়ে গেলেন। তারপরে এরকম অনেক বর্ণনা যেমন তারা সংকল্প দিয়েছেন যে তিনি এই বিষয়গুলি এরকম একটি, এই চরিত্র এরকম একটি উত্তম মানে প্রতিভা, এবং যে প্রতিভা তৈরি হয়েছিল নিজে নিজে যে আমি যুগে যুগে আছে কোন মহাবিপ্লবের স্রষ্টার শনি কে মহাকাল ধূমকেতু। তো এই মহাকাল ধূমকেতু কিন্তু একবার কালে এসে সবাইকে আচ্ছাদিত করেছিলেন, এমনকি রবীন্দ্রনাথকেও আচ্ছাদিত করে ফেলেছিলেন। এমনকি রবীন্দ্রনাথকে আচ্ছাদিত করে ফেলেছিলেন, যেমন যদিও বুদ্ধদেব বসে এই কথা বলতে গিয়ে অনেকটা বাধা পেয়েছেন। তিনি একবার বলেছিলেন যে সম্ভবত রবীন্দ্রনাথের পরে নজরুলই হলো সবচেয়ে বড় কবিতা বা সত্যেন্দ্রনাথের চেয়েও বড়। তার কারণ হলো, এটা শুনলে এখন আমাদের কাছে মনে হয় যে এটা হলো সত্যেন্দ্রনাথের সঙ্গে কেন তুলনা হবে নজরুলের, কিন্তু সত্যেন্দ্রনাথেরও প্রতিভা কিন্তু একটা সময় রবীন্দ্রনাথকে ছাড়িয়ে গিয়েছিল। তার এই প্রচার প্রকাশ সব বিষয়ে। সত্যেন্দ্রনাথ দত্ত মারা গেলেন যখন 1920 সালে, এবং তখনও নজরুল তত বড় কবি হননি। কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু তাকে সত্যেন্দ্রনাথ দত্তের যে মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে রবীন্দ্রনাথ কিন্তু নজরুলকে পাশে বসিয়েছিলেন। এটা আমরা সবসময় জানি। তার সেই মানে বিশেষ করে যখন 39 দিন অনশন করা, আমাদের মধ্যে সাধারণ মানুষকে এটা কখনোই ভাবতে পারে যে একজন মানুষ 39 দিন অনশন করার পরে বেঁচে আছেন, সুস্থ থেকেছেন এবং পরবর্তীকালে লিখেছেন। এবং তিনি হয়তো রবীন্দ্রনাথ নিজেও সেটা নিয়ে আমরা প্রায় প্রত্যেকেই বলি যে গিভ আপ ইউর হাঙ্গার স্টাইল, কিন্তু এই তার বার্তা বা এই টেলিগ্রাম নজরুলের কাছে পৌঁছায়নি। কেননা নজরুল তখন একটি আলিপুর জেলে, নজরুল তখন থাকেন হুগলি জেলে নজরুল অনশন করছে। এবং তখন নজরুল হলো বিদ্যা সুন্দরী, যে তার মা বলতেন বিদ্যা সুন্দরী, যিনি গিরিবালা দেবীর স্ত্রী। তো তিনি তাকে মা বলতেন, তিনি তার হাতে পানি খেলেন। কিন্তু আমরা এটা খুব কম লোক জানি, যখন মানে কবিলার সঙ্গে যখন বিয়ে হলো তখন কিন্তু সর্বাত্মকভাবে বিদ্যা সুন্দরী এবং তার পুত্র ইন্দ্র কুমার মানে যাতে এই বিয়ে না হয়, এমনকি তারা কোর্টে মামলা করলেন, এমনকি তারা ওই মানে পত্রিকার বিজ্ঞাপন দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। অর্থাৎ
সম্পর্কের জায়গাগুলি কখনো একই মাত্রায় যায় না বা চলে না। নজরুলের যে এই জায়গাগুলি আমরা নজরুল তার সারা জীবনে হলো 32 বারেরও অধিক তিনি বাড়ি বদল করেছেন। একটা মানুষ কত বছর ছিলেন, হয়তো দেখা গেল যে 22 বছরের বেশি নয়, কলকাতায় যদি 32 বার যার বাড়ি বদল করতে হয় তাহলে তার জীবন দুর্বিষহ। অনেকেই আমরা নজরুল সাহিত্যের নন্দন তত্ত্ব এই প্রশ্নটা অনেকেই হয়তো তোলেন যে অনেকেই যারা নজরুল গবেষক বা নজরুলকে পছন্দ করেন তারা হয়তো বলবেন যে নজরুলের কবিতা ভালো অথবা সঙ্গীত আর কোনো বিষয়ে নজরুলকে খুব একটা তার যে বিশেষত্ব আছে সেই বিষয়ে খুব একটা আলোচনায় আনতে চান না। কিন্তু আমি আপনাদের নজরুলের উপন্যাসের কথা বলি। নজরুল বাংলা সাহিত্যের খুবই প্রাতিষ্ঠিক একজন উপন্যাসিকও বটে। কারণ যে তিনি প্রথম যে উপন্যাস রচনা করেন বাঁধনহারা, এই বাঁধনহারাই প্রথম বাংলা সাহিত্যের পত্র উপন্যাস। তার আগে আর কেউ পত্র উপন্যাস লেখেন না। তো নজরুল যখন পত্র উপন্যাস লিখছেন তখন এই 22 সাল 23 সালের সময় এই উপন্যাস লিখছেন, তখন বঙ্কিম তার রচনা কাল প্রায় 80 বছর অতিক্রম করে গিয়েছে। তো এরপরও নজরুল একটি নতুন ধারা উপন্যাস রচনা করেছেন এবং যেটি সার্থক রচনা করেছেন। এবং তিনি যখন দ্বিতীয় উপন্যাস রচনা করলেন কুহেলিকা, 1931 সালের দিকে তিনি এই কুহেলিকা রচনা করলেন। এই কুহেলিকার মতো উপন্যাস যদি বিপ্লবী উপন্যাস বলি তাহলে একটা আছে, সেটি শরৎচন্দ্রের পথের দাবি। পথের দাবি ছিল, কিন্তু পথের দাবি আর কুহেলিকায় একই ধরনের নয়। অর্থাৎ একই আখ্যান কিংবা একই চরিত্র বিশ্লেষণ সম্পর্কের জায়গা এবং আন্দোলনের যে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলন যে নেতৃত্বকে নিয়ে কাজ করা, সেটি একটি সেদিক থেকে একটি ব্যতিক্রম উপন্যাস। এবং তার তৃতীয় যে উপন্যাসটি তার নাম হলো মৃত্যুপুরা। আপনারা এই উপন্যাসটি পড়তে পারেন, কারণ এটি একদম একটা ইউনিক একটা উপন্যাস। তার কারণ হলো এইরকম একটি ভাষায় যে উপন্যাস লেখা যায়, নজরুল তার নিজের ভাষা থেকে বের হয়ে এসে তিনি একটি নতুন যেটাকে বলা চলে যে কিছুটা কিওল বাঙালি যেটা কৃত্রিম, অর্থাৎ কিছুটা ডাইলেক্টস দিয়ে তিনি এই ডাইলেক্টসের মধ্যে দিয়ে তিনি ব্রিটিশ ভারতের তরুণের সময়ে নিম্ন বর্গের মানুষের যে ভাষা, তাদের যে স্ল্যাং, তাদের যে প্রাত্যহিক জীবন, এবং সেই জীবনের মধ্যে একটা নারী চরিত্র যার নাম নাই, নাম হলো মেজবউ। একটা অদ্ভুত ক্যারেক্টার, যেটি এর আগে শরৎচন্দ্রের নারীরা এতটা বলিষ্ঠ, যে বলিষ্ঠতা শরৎচন্দ্রের একটি উপন্যাসে নারী চরিত্রের বলিষ্ঠতা বা বঙ্কিমেও আছে নাই তা নয়, কিন্তু নজরুলের এই চরিত্র যিনি এবং প্রয়োজন অনুসারে পরিবর্তন সময়ের ধারণা তিনি তৈরি করছেন। তাহলে বাংলা উপন্যাস কেন বিষয়টি বললাম, যে যখন আমরা বড় সাহিত্যিকদের সঙ্গে বা বহুমুখী বহুমাত্রিক সাহিত্যিকদের সঙ্গে নজরুলকে মেলাতে যায়, তখন আমরা অনেক সময় দ্বিধায় পড়ি যে আপনার রবীন্দ্রনাথের মতো কিনা বা অন্য কোনো বড় সাহিত্যিকদের মতো নজরুলের এত বহুমুখীনতা আছে ছিল। এই তিনটি উপন্যাস থেকে সেটা প্রমাণ করেন যে নজরুল এটা সেই কাজটি তিনি করতে পেরেছিলেন। তার মানে হলো উপন্যাস লেখার জন্য যে মানসিক স্থিরতা স্থৈর্য দরকার হয় সেটি এবং ধৈর্য, সেটি কিন্তু নজরুলের ছিল। এবং একটি বিষয় বাংলা সাহিত্যের প্রায় সবাই কোনো না কোনো ভাবে নজরুলকে বাউন্ডুলে বলে প্রকাশ করেছেন, এবং এর জন্য নজরুল নিজেও দায়ী কিছুটা।
কারণ বাউন্ডুলের হ্যাঁ, বাউন্ডুলের আত্মকাহিনী লেখাতে অন্যরা করে নিয়েছে, মানে বাংলা সাহিত্যের গবেষকরা খুবই হলো পল্লবগ্রাহী, অর্থাৎ সহজে যেটা উপর দিয়ে চলা যায়, কিন্তু তারা দেখছে না যে নজরুল যে বাউন্ডুলে নন, নজরুল যে বাউন্ডুলে নন তা আমরা কিভাবে প্রমাণ করব, তাই না? নজরুল যে বাউন্ডুলে নিজে লিখলেন, বাউন্ডুলের আত্মকাহিনী, তাহলে আমরা নজরুল বাউন্ডুলে নন তা প্রমাণ করব কিভাবে? এটি কিন্তু একটা প্রশ্ন। আমি বিশেষ করে সালেক শিবলুকে এই প্রশ্ন উত্থাপন করে গেলাম, উত্তরও হয়তো আমি আংকিক দিতে পারি, দু একটি ওই মানে আমরা দেখার উপায় তৈরি হতে পারে। নজরুল যে বাউন্ডুলে নন তার প্রমাণ হলো যে নজরুল কত বছর বয়সে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য প্রি-টেস্ট দিচ্ছেন, এবং তার কি কখনোই কোন স্কুল যার বাবা নেই, বাড়িতে নেই, লজিং থাকছে কোথাও থেকে, যেখানে আপনি একবার ভাবুন তো দেখি যে একজন লোক ছেলে যার বয়স 14 বছর, তিনি কলকাতা থেকে ময়মনসিংহ যাচ্ছেন, কোন রুট ব্যবহার করেছেন? আপনারা কেউ কখনো কি ভেবে দেখেছেন যে কোন রুটে তখন ময়মনসিংহ যাওয়া যেত কলকাতা থেকে? তখন কি এই হানিং ব্রিজ চালু হয়েছিল কিনা, কিংবা হলো মানে কোন রোড ধরেছিল, এইটি যদি ভাবা যায় তাহলে বিষয়টি হলো একদিনের যাত্রা ছিল না, কিন্তু কলকাতা থেকে এবং আসানসোল থেকে একদিনে, শুধু কলকাতা না আসানসোল আরো মানে অনেক দূরের প্রশ্ন। তাহলে সেখানে আসলেন, সেখান থেকে একদিন ছেলেটি পরীক্ষা পর্যন্ত থাকলেন, পরীক্ষার পরে উধাও হয়ে গেলেন, পরীক্ষার আগে উধাও হয়ে যাওয়ার কথা, বাউন্ডারি হলে তো কি হতো, পরীক্ষার আগে উধাও হয়ে যেতেন, পরীক্ষা পর্যন্ত থাকলেন, পরীক্ষার পর উধাও হয়ে গেলেন, যে আবার কোথায় ভর্তি হলেন 7, তারপরে কি কোথায় ভর্তি, পরীক্ষা পয়সা নাই, পাস করেছেন সে আবুল হোসেন, পাস করাবে কাজী আবুল হোসেন রবীন্দ্রুল্লাহ দারোগার ভাই, যিনি রুটির দোকানে গেলেন, আবার যে তিনি আবার ভর্তি হচ্ছেন, আবার ভর্তি হয়ে তার সঙ্গে কৈলজানন্দ বা তার বন্ধুরা যারা ভর্তি হচ্ছেন তারাও পল্টনে, তখন ব্রিটিশের যে প্রথম বিশ্বযুদ্ধের সৈন্য নেওয়ার জন্য যে ধরেন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই বিজ্ঞাপনের মধ্যে এই নজরুল এবং তার বন্ধু যেতে চান, কিন্তু বন্ধু যেতে দেওয়া হবে না, কারণ তিনি তো জমিদার নাতি, শৈলজানন্দ তো জমিদারের নাতি, তাকে তো তার কোনোভাবে ওই ম্যাজিস্ট্রেট তার নানা বলে দিয়েছে যে তার সে যেন তার বয়স বা হাইটের জন্য ছোট করে দেখানো হয়, শুধু দেখায় তাকে আর যেতে দেওয়া হয়নি। নজরুলকে কে আর টেকায় রাখে? তাহলে আপনি একটা এই দেখেন যে এই যে যদি একটা ছেলে, তাহলে একটা মানুষের পরিকল্পনার জায়গাটা, আমি বলছি যে কেউ বড় হচ্ছে তার পরিকল্পনাটা সে নিজেই তৈরি করছে, কিভাবে সেটি দেখানোর জন্য বলা, যার বাবা নাই 6 এসে 100 কিলোমিটার দূরে মাতরুমে ভর্তি হচ্ছে নবীনচন্দ্র ইনস্টিটিউটে, এবং তিনি যখন বৃত্তি পাচ্ছেন শেরশোল রাধা হাই স্কুল থেকে, তখন এই বৃত্তির টাকা আবার তার ভাই আবুল হোসেন, ছোট ভাই আবুল হোসেন, আলী হোসেন নেওয়ার জন্য বসে থাকছে। এবং এই আলী হোসেন, আপনাকে জানেন যে আলী হোসেন কিন্তু নিহত হয়েছিলেন। এটা খুব আশ্চর্য না? নজরুলের মতো এরকম একজন মানে জায়গান্তিক এবং সাম্প্রদায়িক দাঙ্গা, এক ধরনের সম্প্রদায়, মানে আসলে তাকে টার্গেট করেই হত্যা করা হয়েছিল। দাঙ্গাটা তখন দাঙ্গা ওইভাবে ছিল না, কেননা ওই আলী হোসেন হলো মূলত মোহরের কাজ করতেন, তার বাবাও মানে আপনার নজরুলের বাবাও কিছুটা এই জমি জমার কাজ করতেন। এইটি নিয়ে আসলে বিরোধের পরে আমি বলছি যে এই যে বিরোধ, এবং তিনি তার বৃত্তি নিয়ে বাড়িতে যে চলে যেতেন, তাহলে নজরুল এর মধ্যে বেড়ে উঠছে। তাহলে নজরুলের এই বাউন্ডুলে বিষয়টি
চেয়ে নজরুলের পরিকল্পনাটা হলো গুরুত্বপূর্ণ। আর হলো নন্দন দত্তের একটা তুলনামূলক বিচারের কথা যদি আমরা বলি, তাহলে কি দাঁড়ায় যে ধরলাম যে রবীন্দ্রনাথের নন্দন দত্ত সাহিত্যের মাপে সব ঠিকঠাক, তার আরাম করবার, তার প্রতিকায়ন করবার, তার মানে কবিতার যত শব্দ আছে সব পুরুষ করা হলো, কিন্তু তাকে আমরা এখন পড়ি, নজরুলকে আমরা পড়ি অথবা পড়ি না। প্রশ্নটি সেখানে না, সেখানে হলো প্রশ্ন হলো মনুমেন্ট আকারে দাঁড়িয়ে যায়। টি.এস. এলিয়টকে হয়তো আমরা পড়ি না, কিন্তু আমরা পড়ি যে তিনি ওয়েস্টার্ন লিখেছিলেন সেই একই সালে। নজরুল এবং টি.এস. এলিয়ট একই সালে বিদ্রোহী লিখছেন, একই সালে একজন লিখছেন হলো ওয়েস্টার্ন। তো প্রশ্ন দাঁড়াচ্ছে হলো এই জায়গাগুলি যে একজন বড় লেখকের তার নিজস্ব কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে তিনি একটা জীবন যাপন করেন, তাহলে নজরুল এই 42 বছর বয়সে কিভাবে এরকম একটি মানসিক শারীরিক যন্ত্রণার মধ্যে প্রবেশ করবে? আমরা জানি যে নজরুলের জন্য দায়ী করা যেতে পারে না। কেন? সেটা তো আমরা কিডসের ক্ষেত্রে জানি, শেলির ক্ষেত্রে জানি, বাইরনের ক্ষেত্রে জানি, সবাই তো তাই। মানে রোমান্টিক উচ্চাঙ্গ যে চেতনা, মানসিক অবস্থান, তাদের নিজেদের এইটা এত মাত্রায় বিকশিত হয়, সেটি প্রায় হলো ম্যাডম্যানের কাছাকাছি। মানে সবই দেখা। নজরুল একটি বই একবার চোখ এদিক দিয়ে গেলেই সেই বইতে আর মানে মাথার মধ্যে মানে ফটোজেনিক যে মেমোরি, সেটি তিনি তার মধ্যে ছিল, যার জন্য তার পড়াশোনা, তার দেখা, তার জীবন বোধের জায়গা, যেটি আর কোনো কবি সাহিত্যিকের ছিল না। যাই হোক, আমি এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, কেননা যে ধারাবাহিক ভাবে আমি আলোচনা না করলেও কিছু বিষয় আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি যে একজন নজরুল কে আসলে আমরা কিভাবে দেখব, এবং একজন নজরুলকে আমরা কেন চর্চা করব, নজরুল কেন আমাদের প্রয়োজন আছে, এবং নজরুল ধরুন আজকে নজরুলের যে জায়গাটা, নজরুল কিন্তু কোনো সাপেক্ষের উপরে দাঁড়িয়ে নাই। নজরুল লক্ষ্য করবেন, নজরুল কোনো সাপেক্ষের চর্চার উপরে দাঁড়িয়ে নাই। যারা বলে নজরুলের এই সাপেক্ষের কথা, মানে সংঘের কথা, রাষ্ট্রের কথা, ইনস্টিটিউশনের কথা, তারা ভুল বলে। সাপেক্ষের উপরে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথের মতো মহান কবি, সাপেক্ষের উপর দাঁড়িয়ে আছেন। তার কারণ আপনি চাইলেই রবীন্দ্র চর্চা করতে পারবেন না। আপনার নানা রকম সরকারের বিরুদ্ধে, সংঘ বিরুদ্ধে, এবং হলো একই সঙ্গে বিরুদ্ধে কে আপনার রুচি এবং আপনার সংস্কৃতি, সেটার মধ্যে দিয়ে আপনি যেতে পারছেন না। কিন্তু নজরুল তা নয়। আমাদের কতগুলি বিষয়কে জানতে হবে, যেটা অনেক সময় আমরা মনে করি এবং দুঃখ পাই যে নজরুল মনে হয় কম চর্চিত হচ্ছে, রবীন্দ্রনাথ মনে হয় বেশি চর্চিত হচ্ছে। না, নজরুল বেশি চর্চিত হচ্ছে এবং হয়ে এসেছে। নজরুলের যাত্রা যেখান থেকে, যে বিন্দু থেকে, সেখানে কিছুই ছিল না। এমনকি নজরুল যখন 42-43 বছর বয়সে যখন তিনি মানে পঙ্গু হয়ে গেলেন, তখন কিন্তু তার বাড়িতে খাবারও ছিল, এবং তিনি তো একজন আধুনিক কবি কিংবা আধুনিক গীতে যারা গান আধুনিক গীতিকার। নজরুল এখানে আসলেন কি করে? নজরুলের যাত্রা কিন্তু সকল মানুষের মধ্যে, যেটা আমরা বলেছি যে জগৎ হলো মানে যবে বন্ধন রোল আকাশে বাতাসে ধনিল না বদলাসারি বিভিন্ন রকমের রনিলে না বিদ্রোহী ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এটা কোনদিন শান্ত হবে না, এটা দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আমাদের কাজ শুধু এইটাকে হাতে হাতে ছড়িয়ে দেওয়া। এটা কারোর জন্য সাপেক্ষের উপরে নির্ভর করা দরকার নাই। নজরুল চিরন্তন, চিরদিনী, এবং যতদিন নজরুল আমাদের মধ্যে থাকবে ততদিন আমরা পথ হারাবো না, ততদিন আমাদের কেউ বিলীন করতে পারবে। নজরুল হলো কালের এবং মহাকালের আমাদের যে মানবিক চেতনা,
মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, অতীতের থেকে উঠে এসে আজকের মানুষের কাছে প্রথমত চেতনা হিসাব দিতে আসে। তো এই পর্যায়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারতাম, যে বলা হয়েছিল নজরুলের পূর্বপুরুষ অর্থাৎ আর্থিক অবস্থা সম্পর্কে যদি ক্লিয়ার। উচ্চ বর্গ বলতে দুটা চাকরি বোঝায়। একটা হলো আপনি রাজার সেনাপতি হবেন, অথবা রাজার হবেন, কাজী হবেন। কাজী সেনাপতির চেয়ে বড় ক্ষমতা পান। তার পূর্বপুরুষ মূলত মানে বিহারের হাজিপুরের কাজী ছিলেন, কাজী উল কুজ্জাব মানে তার মানে তাদের খেদবতুল্লাহর বাবা মানে এই পঞ্চম পুরুষের কাছে যখন হলো প্রথমত সুবে বাংলার যে সংঘাত তৈরি হলো প্রাথমিকভাবে, এই সংঘাত তো মূলত মুর্শিদকুল্লি খাঁ থেকেই শুরু হয়েছিল। মুর্শিদকুল্লি খাঁ জামাইদের মধ্যে সংঘাত হলো, তারপর আলিবর্দী খাঁ আসলেন, আলিবর্দী খাঁ জামাইদের মধ্যে হলো, তারপরে তার এর মধ্যে হলো, নাতির মধ্যে হলো, তারপরে তো ইংরেজরা আসলেন। ইংরেজদের নতুন একটি যে যাত্রা তৈরি হলো, তখন তাদের যে বিশেষ করে মানে সুবেদারদের সঙ্গে সংঘাত তৈরি হওয়ার ফলে তারা জীবন বাঁচানোর স্বার্থে এই মানে চুরুলিয়া এতে তাদের একটি অংশ বাড়িঘর করে, এবং নজরুলের বাবার দ্বিতীয় বিয়ে এই চুরুলিয়াতে হয়। প্রথম স্ত্রী মারা যায় এবং নজরুল হলো তার বাবার দ্বিতীয় স্ত্রীর সন্তান। নজরুলের মা জাহেদা খাতুন, তিনি তাহলে এই ভাইগুলি আগের মায়ের একটা মেয়ে ছিল, তাকে রেখে মারা গিয়েছিল। এখানে এসে তারা বাস করে এবং নজরুলের বাবা যতদিন ছিল ততদিনও তাদের অবস্থা ভালো ছিল। ভালো ছিল মানে আপনি লক্ষ্য করেন যে বাড়িতে মসজিদ আছে, যে বাড়িতে মক্তব আছে, যে বাড়িতে দরগা আছে, যে বাড়িতে হাজি পালোয়ানের মানে খাদেম, তারা হাজি পালোয়ানের মাজারে কিন্তু খাদেম, সেটা মসজিদ আছে। এবং নজরুলের বাবাও কবি, তার হাতের লেখা মুক্তাক্ষরের মতো ছিল, ফার্সি জানতেন, বাড়িতে বই পুস্তক ছিল। কিন্তু বাঙালি মুসলমান বলি আর ধরেন যারা বাইরে থেকে আসছে, এনারা অনেক বাইরে থেকে আসা, মানে উচ্চ বা সেনা মানে পারস্য থেকে হতে পারে, সেন্ট্রাল এশিয়া থেকে হতে পারে, এনাদের পূর্বপুরুষ হয়তো এদেশে এসেছেন এবং তারা আস্তে আস্তে ইংরেজ আসার পরে সবাই ক্ষয়িষ্ণু হয়ে। কিন্তু নজরুলের পক্ষেও এটা মাথায় রাখতে হবে যে কবি হওয়া সম্ভব হয়েছিল এইরকম একটি জমিদার পরিবারের জন্মগ্রহণ। জমিদার অর্থ একটা হলো রবীন্দ্রনাথের জমিদারি পরিবার উত্থান হচ্ছে, নজরুলের বংশ পতন ঘটতেছে। কিন্তু আবার এইটাকে আবার ভুল ব্যাখ্যা অনেকেই করবেন। মাথায় রাখতে হবে যে এদেশের হিন্দুরা, বিশেষ করে উচ্চ বর্গের হিন্দুরা সবসময় কেরানির চাকরি করতেন। সেটা মুসলমানদেরও রাজাদেরও কেরানি ছিল, ইংরেজ রাজাদেরও কেরানি ছিল। এর জন্য তাদের দায়ী বা করা কিন্তু কোনো সুযোগ নাই, কেননা যে তারা তো একই কাজই করে আসতেছেন। কিন্তু মুসলমানরা অনেক কাজই করতো না বা করতে পারতেন না। এমনকি মুর্শিদকুল্লি খাঁ নিজেই মুসলমানদের বা শায়েস্তা খান নিজে মুসলমানদের বেশি কাজ দিতেন, বড় কাজ দিতেন, যার জন্য জমিদারি এবং হাতের টাকা পয়সা সব হিন্দুদের হাতে বেশি চলে যাওয়া স্বাভাবিক ছিল, কারণ নানা রকম রাজনীতিক সামাজিক কারণ। তো এই বলা যায় যে নজরুল একটি মানে বংশীয় পরিবারের সন্তান।